সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি কানিস লাবণী। দেখছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত। বিজয়ের 50 বছর এবং মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো আমরা পৌঁছে দিয়েছি। বাংলাদেশের প্রতিটি মানুষ, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ, বিনা পয়সায় তাদেরকে আমরা ঘর দিচ্ছি। এ লক্ষ্য ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। জাতির পিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, আর আমাদের সেটাই লক্ষ্য। আজকে বাংলাদেশ আমাদের মাথাপিছু আয় 2554 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যদিও কোভিডের কারণে কোভিড-19 আমাদের অনেকটা আমাদের এগিয়ে যাওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু তারপরেও আমরা আমাদের এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করে আমাদের অর্থনৈতিক চাকাকে আমরা সচল রেখেছি। আমরা গ্রামীণ অর্থনীতিকে উন্নত করবার পদক্ষেপ নিয়েছি। আর তাছাড়া আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখছি, যেটা জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি দিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই পররাষ্ট্র নীতি নিয়েই সকলের সাথে বন্ধুত্ব রেখেই আমাদের দেশের উন্নয়নের চাকাকে আমরা সচল রেখেছি। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য ছিল 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশ হবে। আজকে সেটা আমরা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য 1941 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদক নির্মূল করবার জন্য আমাদের জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি। আমরা দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। আজকের এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গণমাধ্যম কর্মী ও দেশবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে বিজয়ের উৎসব আমরা ব্যাপকভাবে উদযাপন করেছি। করোনার কারণে এর আগে আমরা করতে পারিনি, কিন্তু এবারে আবার আমরা নতুন উদ্যমে আমরা আমাদের বিজয়ের এই উৎসব করেছি। এবং এই উৎসব শুধু মাত্র উৎসব না, এই উৎসব আমাদের আগামী দিনে চলার পথের প্রতিজ্ঞা, যে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত এক যুগে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেন। এর আগে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে দেশবাসীকে শপথ পাঠ করান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট। জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে এই আয়োজন। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। অনুষ্ঠানের শুরুর পর্বে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে শপথ পাঠ করান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বলেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততার সাথে কাজ করতে হবে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে এক হয়ে কাজ করে যেতে হবে। Your country's stellar economic performance, complemented by geographical advantage, can benefit the entire sub-region and the world. There is a growing recognition among international experts about the fact that close sub-regional trade, economic cooperation, and connectivity will help accelerate the process of achieving a sonar Bangla in the shortest possible period of time. পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহান বিজয়ের 50 বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার 50 বছরে পাকিস্তান থেকে সব সুযোগে এগিয়ে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। দলের নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিজয়ের 50 বছরে পাকিস্তান থেকে সব সূচকে বাংলাদেশ এগিয়ে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সব সূচকে আজকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মানুষ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেন আজকে সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কারো কাছে বিজয় মানে মুক্তি, কারো কাছে বিজয় মানে অদম্য বাংলাদেশের অগ্রযাত্রা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এমন অনুভূতি প্রকাশ করেন সাধারণ মানুষ। স্বাধীনতার 50 বছরে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। আগামী দিনে তারুণ্যের জয় গানের প্রত্যাশা জানিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রিশাদ সোহেলের ক্যামেরায় রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিজয়ের 50 বছরের সূর্যটা কোটি বাঙালির বীরত্বের কথা বলে। ভোরের আকাশে লাল সবুজের পতাকা কবি সুকান্তের ভাষায় বলে, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে হাতে ফুল, মনে প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে স্মৃতিসৌধে হাজির সাধারণ মানুষ। বিজয়ের আনন্দ ভাগাভাগি হলো আগামী দিনের শপথ। পরবর্তী প্রজন্মকে যেন আমরা বলতে পারি যে আসলে আমাদের দেশের জন্য কি কি হয়েছে, আমরা কিভাবে বিজয় দিবস অর্জন করেছি এবং স্বাধীনভাবে দেশে আর্থসামাজিক উন্নয়নে আমাদের নিজেদের অবদান রাখতে পারব। আমরাও যদি দেশের জন্য কিছু করতে পারি তবে আমাদেরও গর্বিত মনে করব। নতুন প্রজন্মের শিশু যারা দিনটির সাক্ষী হলেন, তাদের কাছে বিজয় মানে উৎসব, বেঁচে থাকার আনন্দ। 16 ডিসেম্বর বিজয় দিবস জানাতে এসেছি। আজকে এখানে অনেক ফুল দিয়েছি, মজা করেছি। প্রবীণরাও গাইলেন তারুণ্যের জয়গান। ধনধান্যে পুষ্পে ভরা দেশটির পরবর্তী দায়িত্ব যে তাদেরই নিতে হবে। তরুণদের সাথে প্রত্যাশা থাকবে দেশকে, মানুষকে ভালোবাসার মাধ্যমে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া। সুশাসনটা যদি এগিয়ে যায় তাহলে আমরা একেবারে আসলেই আমরা সিঙ্গাপুরের মতো চলে যাব। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের জন্য পথও বাতলে দিলেন কেউ কেউ। শৃঙ্খলা অনুসরণ করি, শৃঙ্খলা মানি, নিয়ম নীতি অনুসরণ করি, তাহলে সমাজের অনেক অর্জন, সেই অর্জনগুলো অর্থবহ হয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের
এই জাতির যে প্রত্যাশা 2030-এর মধ্যে করার, সেটি তাহলে অর্জন সম্ভব হয়। আগতরা বলছেন, জীবনানন্দের রূপসী বাংলা বা নজরুলের বাংলাদেশ, লাল সবুজেই শুরু যে প্রেম, লাল সবুজেই শেষ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের মাথা না নোয়াবার যে বীরত্ব গাথা তৈরি হলো, আগতরা বলছেন সেই বীরত্ব গাথা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতি আর গণতন্ত্রহীনতাকেই বড় সমস্যা বলে মনে করছেন সরকারের বাইরের রাজনৈতিক দলগুলো। বিজয়ের 5 দশকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় এরকম প্রতিক্রিয়া দিয়েছেন তারা। রাজনীতিবিদরা মনে করেন দলবাজি আর দুর্নীতি বন্ধ করলেই আরও এগিয়ে যাবে বাংলাদেশ। আরিফিন শাকিলের প্রতিবেদন। পঞ্চাশে বাংলাদেশ, যেখানে প্রতিনিয়ত স্বপ্ন পূরণ হয়। নিজের জীবন বিলিয়ে দিয়ে সেই স্বপ্ন দেখার সুযোগ যারা দিয়েছেন, তাদের স্মরণে স্মৃতির মিনারে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরপরই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী জিএসডি চেয়ারম্যান আসম আব্দুর রব। তিনি বলেন, স্বাধীনতার মূল ভিত্তি অনেকটাই ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো। ভোটের মর্যাদা পাই নাই বলে অস্ত্র ধরেছিলাম। এই 50 বছরে যারা ক্ষমতা আসছে সবাই জনগণের অধিকার কেড়ে নিছে, তাদের মুখের গ্রাস কেড়ে নিছে, রিলিফ চুরি করেছে। পরে একে একে বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতারা বলেন, অর্থনৈতিকভাবে দেশ এখন সমৃদ্ধশালী হলেও হোঁচট খাচ্ছে দুর্নীতির কাছে। সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে হলে বৈষম্যটা দূর করতে হবে, দলবাজি দুর্নীতি ধ্বংস করে দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা আসলে এখন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। সমাজতন্ত্রকে উঠিয়ে দেওয়া হয়েছিল। সকাল 9:30টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। এ সময় বেদির সামনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত করেছে বর্তমান সরকার, কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার। 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। একটা নির্বাচন ব্যবস্থা নেই যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। জনগণের ভোট দিতে পারে না। এখানে দারিদ্র্য আরো বেড়েছে। বিজয়ের 50 উদযাপনে রাজধানীতে পতাকা মিছিল করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল প্রজন্ম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। জাতীয় প্যারেড গ্রাউন্ডের বর্ণাঢ্য কুচকাওয়াজে তুলে ধরা হলো স্বাধীনতার 5 দশকে বাংলাদেশের অর্জন। বিজয় দিবসের এই প্যারেডে প্রথমবারের মতো অংশ নেয় জাতিসংঘ এবং বন্ধু প্রতিম 5 দেশ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর। শাহলি জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। তীব্র গর্জনে আকাশের পূর্ব থেকে পশ্চিমে মিলিয়ে যাওয়া আধুনিক সংস্করণের যুদ্ধ বিমানগুলো উন্মুক্ত আকাশে যেন ঘোষণা করছিল নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সক্ষমতা। আর স্থলে সামরিক বাহিনীর সদস্যদের দৃপ্ত পদভারের সামনে এগিয়ে চলায় ফুটে উঠল বাংলার গৌরবের ইতিহাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এমন জাঁকজমকপূর্ণ আয়োজন জাতীয় প্যারেড গ্রাউন্ডে। বিশ্বের হাতে গোনা যে কটি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই এই আয়োজনে অংশগ্রহণকারীরাও ছিলেন গৌরবদীপ্ত। খোলা একটি জিপে করে প্যারেড ঘুরে দেখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সশস্ত্র বাহিনী সহ দেশের শান্তি ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো চৌকস প্যারেডে মার্চ পাস্ট করে মঞ্চ অতিক্রম করার সময় সালাম জানায় রাষ্ট্রপ্রধানকে। বাংলাদেশের সুবর্ণ বিজয়ের এই মার্চ পাস্টের শোভা বাড়ায় সম্মিলিত জাতিসংঘ এবং বন্ধুপ্রতিম 5 দেশের বিশেষ প্যারেড।
হাজার হাজার দর্শনার্থীর সঙ্গে দর্শক সারিতে বসে পুরো আয়োজন উপভোগ করেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাও। ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্যারেড উপভোগ করেন সপরিবারে। দৃষ্টিনন্দন এই কুচকাওয়াজের মধ্য দিয়ে শুধুমাত্র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতায় প্রমাণ হলো না, বরং ভারত, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর অংশগ্রহণের মাধ্যমে এই কুচকাওয়াজ প্রমাণ করল বিশ্বসভায় বাংলাদেশের সম্মান বাড়ছে প্রতিনিয়ত। জাতীয় প্যারেড স্কয়ার থেকে শাহ আলী জয়, নিউজ 24। স্বাধীনতার 50 বছরে বিশ্বের বুকে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য মোচন কিংবা মাথা পিছু আয়, অর্থনীতির এমন নানা খাতে সাফল্য ও সমৃদ্ধি অর্জন করলেও এখনো আয় বৈষম্য প্রকট। তাই বিশ্লেষকরা মনে করেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আগামীর বড় চ্যালেঞ্জ। বিজয় দিবসে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা এবং চ্যালেঞ্জের বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অঘ্রাণীর নরম রোদের আলো যখন শিমের ডগা ছুঁয়ে যায়, তখন প্রাণ খুঁজে পায় নির্মল এই প্রকৃতি। আড়মোড়া ভেঙে সোনালী ফসলের মাঠে ব্যস্ততা বাড়ে কৃষক ও কৃষাণীর, যেখানে নতুন একটি সকাল হাতছানি দেয় নতুন স্বপ্ন নিয়ে। যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল 5 দশক আগে লক্ষ প্রাণের বিনিময়ে। নির্মল প্রকৃতি জুড়ে সূর্যের নরম রোদ গায়ে এসে লাগলেও ঢাকার অদূরের কৃষক দম্পতি আতাউল ও সাজেদা বেগমের মনের কোণে তখনও মেঘ জমে থাকে। বিজয়ের 50 বছরে নিজের বয়স 50 হলেও এক টুকরো নিজস্ব জমির মালিক হতে পারেনি এই দম্পতি। যে কোনো জিনিস ওই সময়তে আমরা পয়সা পাই না, বিক্রি হয় একেবারে অমূল্য। আমি আজীবন কিছু কাজ করেছি, এখন তো এরকমই। গরিব মানুষ গরিবই থাকতেছি, এরপরে যারা ধনী মানুষ আর ধনী হইতেছে। মানুষের জমিন আমরা টাকা লইয়া 5,500 টাকা দিয়ে জমিন লইয়া কইরা খাইতেছি। তবে গেল 1 দশকে গ্রামীণ অর্থনীতিতে যে গতি সঞ্চার হয়েছে তাতে কৃষির অবদান অনন্য। মহামারী করোনাকালেও টিকে থাকার বড় নির্ভরতা ছিল এই খাত। সময়ের সাথে কৃষিতে বাড়ছে মূল্য সংযোজন। তাই তো সবজি, ফল কিংবা মাছ উৎপাদনে নিয়মিত রেকর্ড গড়ছে বাংলাদেশ। কৃষিকাজ করে কল্পনা রানীর মতো গরিব কৃষাণী যাদের দুবেলা খাবার জুটত না, তারা এখন পেট ভরে খেতে পারছেন, আর তাতেই স্বস্তি খোঁজা। আগে যেমন এক বেলা থেকে 2 বেলা ভাত খাইতাম, মানে 3 বেলা ডাল ভাত খাইতে পারি, এই আর কি। হিসাব বলছে স্বাধীনতার পর 1972 সালে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে যাত্রা শুরু করলেও গেল 1 দশকে অর্থনীতির গড় প্রবৃদ্ধি ছাড়িয়েছে $7.5। বিজয়ের পর মাত্র $98 মাথাপিছু আয়ও ছাড়িয়েছে $2,500। যদিও এই আয়ের বন্টনে এখনো বড় অসমতা। তাই তো বিপুল সংখ্যক মানুষ রয়ে গেছে নিম্ন আয়ের কাতারে। গরিব মানুষের হার কমলেও করোনার আগ পর্যন্ত যে পরিসংখ্যান তা জানান দেয় এদেশে আয় বৈষম্য এখনো প্রকট। 2031 সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব এবং আমাদের যে টেকসই উন্নয়ন কর্মসূচি সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করব, যার মানে প্রত্যেককে আমরা অন্তর্ভুক্ত করব। এটা আমার মুক্তিযুদ্ধের ঐতিহ্য যে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এখনো কিন্তু এখানে আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য আছে। দিন দিন কিন্তু সেটা বৈষম্যটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হলো আমাদের উন্নয়নের কৌশলটা হলো শুধু প্রবৃদ্ধি দেখা, গ্রোথ, কিন্তু এখানে বন্টন এবং সমতা ভিত্তিক উন্নয়ন এবং একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এটাকে পরিণত করার ব্যাপারে বিশেষ প্রয়াস নেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে এখনো দক্ষ জনসম্পদ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। বিজয়ের 5 দশকে বাংলাদেশ বিশ্বময় এক শক্ত অর্থনৈতিক ভিত তৈরি করেছে। তবু বিশ্লেষকরা বলছেন এখনও কৃষকের ভাগ্য উন্নয়ন, প্রবৃদ্ধির গুণগত বন্টন আর বৈষম্য কমানোর মতো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর তা করা গেলে সমৃদ্ধ এক আগামীর বাংলাদেশ দেখবে বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, বেউতা, কেরানীগঞ্জ। র্যাবের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। টেলিফোনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী কথা জানান। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করেছিলেন। তিনি জানান, বাংলাদেশের মানুষের পুরোপুরি আস্থা আছে র্যাবের ওপর, তারাই মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি অপ্রত্যাশিত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ তুলেছিলেন।
ওইসব ঘটনায় বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তাতে ভারতের রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সময় তার ভারত সফরের কথা উল্লেখ করা জেনারেল, আমি ওনাকে বললাম যে বাংলাদেশে আমরা সারা দেশবাসী যে আপনারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত আমাদের দেশবাসী, আমি দেশের স্পিরিট যেটা মন মানসিক সেইটাই বললাম যে এইটা দেশবাসী খুব গ্রহণ করে নাই। তো উনি বললেন যে এই নিয়ে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার দরজা খোলা। আমি বললাম যে দেখেন এইটাও আপনার স্মরণ রাখা উচিত, আপনারা যে অভিযোগ করেছেন যেগুলো, এরাই হিউম্যান রাইটস প্রোটেক্ট করে। দর্শক, সংবাদে একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আরেকবার। সম্প্রতি এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি বা গুরুত্ব নেই, এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই নিষেধাজ্ঞা ভূ রাজনৈতিক কৌশলেরই একটি ফল। তবে দেশে কোনো বেআইনি হত্যাকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার এবং নিষেধাজ্ঞার বিষয়ে সুষ্ঠু তদন্ত চান আইনজীবী শাহদিন মালিক। এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেও দুষলেন তারা। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। গেল শুক্রবার হঠাৎ করে পুলিশের এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ও পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ সহ সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে ভূরাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুলিশের সাবেক আইজিপি নিষেধাজ্ঞার কোনো ভিত্তি দেখছেন না বলেও জানান তিনি। যেই দেশে পুলিশের দ্বারা আনলফুল কিলিং তার সংখ্যা আমাদের চেয়ে বেশি, এই দেশ যখন বলে সেটা আমি মনে করি না তার বড় গ্রহণযোগ্যতা আছে। কোয়াডে বাংলাদেশ সরকার কোয়াডে সম্পৃক্ত হয়নি, কোয়াডের মেম্বার হয়নি। যেখানে তাদের অর্থনৈতিক রাজনৈতিক চিন্তা বিঘ্ন ঘটে সেখানে তারা নানান ভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর উপর চাপ প্রয়োগ করে থাকে। আইনজীবী শাহদিন মালিক বললেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে তা তদন্ত করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশ্বের দরবারে আমাদের স্থানটা আরো উন্নত করার জন্য সরকারকে এইসব যেসব অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে তার বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে এক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতাকেও দুষলেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞার বিষয়টি তদন্ত ও সুষ্ঠু সমাধানে এরই মধ্যে কাজ করছে সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আইনের ভিত্তি বা আইনের রেফারেন্স কোড করে সেগুলি তাদেরকে দিয়ে এটা এই স্যাংশন উইথড্র করা যেতে পারে। আমি মনে করি ফরেন পলিসি যে আমেরিকার, সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি না, যেটা নেবারিং কান্ট্রিজ গুলো পারে। সেই জায়গায় দুর্বলতা আছে, সেগুলো ভালো করে দেখা দরকার। একই সাথে ম্যাগনিটস্কি আইনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরাধ সংগঠন হয়নি এমন তথ্য উপস্থাপন, আইনি প্রক্রিয়ায় বিচার ও ভবিষ্যতে অপরাধ সংগঠিত হবে না এমন অঙ্গীকার করা হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সড়ক দুর্ঘটনায় আজও দেশের বিভিন্ন স্থানে 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। গাজীপুরের দাক্ষিণ খান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ হয়ে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার ভোর 4টার দিকে এই দুর্ঘটনায় গাজীপুরের দাক্ষিণ খান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার ও তার শিশু পুত্র শোয়েব। দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল। ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী সহ 3 জন নিহত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আকবরশা এলাকায় বাস উল্টে 2 জন, হবিগঞ্জে মোটরসাইকেলে 2 আরোহী ও ময়মনসিংহে ত্রিশালে 2 জন, দিনাজপুরের চিরির বন্দরে ট্রাক্টরের চাপা এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ঝিনাইদহে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারপিটে এক মেম্বার প্রার্থীর মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের এক কর্মকর্তা। বুধবার রাত এবং আজ সকালে সদর উপজেলার পুরসন্দি ইউনিয়নের টিকারি বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় গত রাতে ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদারের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্মীপুর গ্রামের 2 মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় 5 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহমুদুল হক পলাশকে মারধর করার অভিযোগ ওঠে। সকালে পলাশ নিজ বাড়িতে মারা যায়। ঘটনার খবর পেয়ে সকালে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে এসআই তৌহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে নৌকা প্রতীকের সমর্থকেরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সে আহত হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও 2 জনকে। সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যেসব গ্রাহক অনলাইনে অর্ডার দিয়েও ই কমার্স প্রতিষ্ঠানের পণ্য পাননি তাদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়েছে যেসব ডিজিটাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে আটকে থাকা টাকা সংশ্লিষ্ট ভোক্তাদের ফেরত দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে বাংলাদেশ ব্যাংকে এই চিঠি পাঠানো হয়। এর আগে গত অক্টোবরে ই কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 3 মন্ত্রীর বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মনসু বলেছিলেন ক্ষতিগ্রস্ত গ্রাহকের 214 কোটি টাকা এসক্রো সার্ভিসে আটকে আছে। ওই টাকা 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোর মধ্যেই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে। ধরনটিকে মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। আন্তর্জাতিক ভ্রমণ গণসমাবেশ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে কানাডা। এদিকে আগামী মাসে ইউরোপে ওমিক্রনের ব্যাপক দাপট চালাতে পারে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল যুক্তরাজ্য। 24 ঘন্টায় দেশটিতে ৭৮,৬১০ জনের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস, যা মহামারীর শুরুর পর একদিনের সর্বোচ্চ। গেল জানুয়ারিতে একদিনে প্রায় ৬৮,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। বুধবার যুক্তরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি জানান, অমিক্রন সত্যিকার অর্থেই একটি মারাত্মক হুমকি। এই মুহূর্তে সত্যি একটি গুরুতর হুমকি এটি। এখনো অনেক বিষয় আছে যা আমরা জানি না, কিন্তু যতটুকু জানতে পেরেছি তার সবই খারাপ। অসাধারণ গতিতে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। কানাডা সরকার নিজেদের বাসিন্দাদের আন্তর্জাতিক ভ্রমণ এবং গণসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ করে হাসপাতালে ভর্তি হওয়ার চাপ কমাতে অনুরোধ করছেন ফরাসি আইসিইউ কর্মীরা। তবে এই মুহূর্তেই ভ্যারিয়েন্টটির নির্দিষ্ট বুস্টার ডোজ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ইতালির রোমে বুধবার 5 থেকে 11 বছর বয়সীদের দেহে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগামী মাসে ইউরোপে অমিক্রন ভ্যারিয়েন্টটি ব্যাপক তাণ্ডব চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইইউ এর প্রধান উর্সুলা ভন ডার লেন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 53,45,000-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে 27,24,00,000-এরও বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাই। এর জেরে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে টাইফুনটি সুরিগাও ডেল নর্টির সিয়ারাগাও দ্বীপে প্রথম আঘাত হানে। সমুদ্রে এটি 195 কিলোমিটার গতিতে এগোলেও স্থলভাগে এটি ঘন্টায় 240 কিলোমিটার বেড়ে আঘাত হেনেছে। আগাম সতর্কতায় ঘূর্ণিঝড়ের গতিপথে ভূমিধস ও বন্যার আশঙ্কার কথা জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জেটিডব্লিউসি রাইকে সুপার টাইফুন বলে ঘোষণা দিয়েছে। এটাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে। রাই চলতি বছর ফিলিপাইনের ওপর আঘাত হানা 15তম ঘূর্ণিঝড়। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব স্টুডিওতে সহকর্মী সজল দাসের কাছে। ধন্যবাদ আপনাকে। এবারে ক্লেমন খেলার খবর। অবশেষে নিউজিল্যান্ডের বন্দি দশা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কোভিড নেগেটিভ এসেছে দলের সব ক্রিকেটারের। রুম কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ায় মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে আর কোনো বাধা রইল না ক্রিকেটারদের। বিজয় দিবস উপলক্ষে টিম হোটেল থেকে বের হয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ দল। তবে অনুশীলনে গেলেও ক্রাইস্টচার্চে বৃষ্টির বাধায় আজও মাঠে অনুশীলন করা হয়নি মুশফিকদের। তবে জিম সেশনে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন মমিনুলরা। কালই কোয়ারেন্টাইন মুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে টিম হোটেলে উঠবে টাইগার বাহিনী। আমরা সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসেছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। আমরা সে প্র্যাকটিসেও গিয়েছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস করতে পারিনি ঠিক মতো মাঠে। এখন আমাদের জিম সেশন হবে। যেটা হচ্ছে যে কালকে আমরা এখান থেকে বের হয়ে আমরা আইসোলেশনে চলে যাব অন্য একটা হোটেলে। আর যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরো 20 তারিখ পর্যন্ত থাকবে এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে। আমরা বিজয় দিবস উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বৃহস্পতিবার বিকেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়। লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে লড়াইয়ে নামেন এককালের মাঠ কাঁপানো ফুটবলাররা। খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও গোলের দেখা পায়নি কোনো দল। লাল দলের হয়ে খেলেন বিপ্লব ভট্টাচার্য, বেলাল, সাইফুর রহমান মনি, কাঞ্চনের মতো ফুটবলাররা। সবুজ দলের হয়ে গাউস, স্বপ্ন, জাকির, আলফাজ, উজ্জ্বলের মতো ফুটবলাররা মাঠে নামেন। খেলা শেষে দু দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এই ছিল খেলার সংবাদে। চলে যাচ্ছি মূল স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, খেলার সংবাদ জানছিলাম সজলের কাছ থেকে, আর এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।